প্রিয় দর্শক, আমন্ত্রণ। শুরু হচ্ছে খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর অ্যাবন অ্যানিম্যাল হেলথ। আজ প্রচারিত হচ্ছে নবম পর্ব। আজকের বিষয় কাঁচাবাজারি ফলমূল, ক্রেতা বিক্রেতার করণীয় ও বর্জনীয়। আলোচক হিসাবে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব GM রেজা সুমন, কাঁচাবাজার ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গেইন, এবং জনাব ডক্টর মেহেদি মাসুদ, বিশিষ্ট ফল বিশেষজ্ঞ, প্রাক্তন পরিচালক, কৃষি সম্প্রসারণ দপ্তর। দুজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা যাওয়ার আগে আমাদের সহকর্মী পাঠানো আজকের পর্বের উপরে একটি ছোট্ট ভিডিও ক্লিপ রয়েছে, চলুন দেখে আসি। নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ আমাদের অনুষ্ঠানের নবম পর্ব, এবং আজকের পর্বের বিষয় কাঁচাবাজারে ফলমূল, ক্রেতা বিক্রেতাদের করণীয় ও বর্জনীয়। দর্শক, কাঁচাবাজারে ফলমূল ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা বিক্রেতারা কী ভাবছেন, চলুন তা জেনে নেওয়া যাক। আমাদের ফলগুলো আনি হলে আমরা বাদামতলি থেকে মাল আনি, ভালো মালে আনি। মাল আনি আমরা এখানে দোকানে লাগাই। দোকানে লাগানোর পরে যেগুলো ধরেন একটু নিয়ম টিয়ম পরে ওগুলো আমরা সাইড করে রেখে দিই। গরিব যদি আসে ওগুলো ওকে দিয়ে দিই। রাস্তার পাশে দোকানদারি করি, ধুলাবালু পরে, এই জন্য আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ কাস্টমারের জন্য আমাদের বদনামি যেন না করতে পারে, কমপ্লেন যেন না দিতে পারে। দেশের মাঝে সরকার নাই, রুজি রোজগারের রাস্তা নাই। রুজি আপনি করতে পারলে আপনি সে জায়গার দেশে নিতে পারবেন। আপনি রুজি না করলে তো আপনি আদাসে নিতেই কষ্ট হয়। 2008-এর আগে যা বেচাকিনি হয়েছে এর থেকে সাইডানি বেচাকিনি হয় এখন। আর এখন মালের দাম বেশি। আগে চালান লাগছে কম, এখন চালান লাগে বেশি। একমাত্র পেঁপেটা খালি হিট দেয়, বুঝলেন, ওই আগুনের হিট, আর কিছু না। ওটা কোনো অসুবিধা হয় না। যেমন আগে চুচ্চা মুচ্চা দিত, দিত, এখন ওগুলি বন্ধ হয়ে গেছে সব। এখন সব তো আধুনিক যুগ। ওই হিটে দেওয়া যেটা ভালো হয় পাকে, আর যেটা না পাকে ওটা তরকারিতে আলাদা গাছে বেঁচে আলায়। ফলগুলো দেখি এটা আমি চকচকা দেখে কিনে ওর বাসায় যাওয়ার পরে এটা একটু আবার এটা ভিজাই রাখি, একটু এটা করি, মানে এইভাবে আর কি বাচ্চাদের খাওয়ানো হয়। এটা তো আমাদের লাভ হয় না, এটা তো আবার ক্ষতিই বেশি হচ্ছে। ক্ষতি বেশি হচ্ছে মেডিসিন দিয়ে এগুলো রাখছে, এই কারণেই বলছি। খুব সিম্পল একটা বিষয়। ইন্ডিয়া থেকে আপনার ফুড যেহেতু অন্য অন্য দেশে, সেটা স্ক্যান মেশিনে যদি একটা পোকা পাওয়া যায়, সেটা ওই দেশ ইন্ডিয়ান ফুডস বন্ধ করে দেয়। আর আমাদের দেশে পোকার জিনিস বিক্রি হয় এটা আলাদা জায়গায় আলাদা করে। বাইরে থেকে যেহেতু ইম্পোর্ট করে আসে, কত টাকা ইম্পোর্ট হচ্ছে এবং এটা বিক্রি নির্ধারণ থাকবে যে এত টাকায় আপেল, এত টাকায় আঙ্গুর, এত টাকায় আনার, এই ফলটা এইভাবে টাকায় বিক্রি হবে। তাহলে মানুষ আর আতঙ্কের মধ্যে থাকবে না। বাজারের সব ফলেই দেখা যায় একবারে অনেক সুন্দর, সবই কিনতে মন চায়, কোনটা ফরমালিন মুক্ত কোনটা ফরমালিন যুক্ত এখন সেটা বলাটা আমাদের জন্য মুশকিল। আমাদের হাতে তো আর কোনো মেশিন নাই যে আমরা মেশিন দিয়ে মেপে মেপে কিনবো। মানুষ যদি সচেতন না হয়, ব্যবসায়ীরা যদি সচেতন না হয়, তাহলে আমরা তো ভালো খাবারটা পাবো না। তারা যদি আমাদের সাথে 2 নম্বরই করে, আমাদের তো কিছু করার থাকে না, কারণ আমরা হচ্ছি ভুক্তভোগী। তো মার্কেটের ভিতরে যদি হচ্ছে গিয়ে এই ফলের দোকানগুলো নিয়ে যাওয়া হয়, তাহলে এই ফলের বাহিরে যে আবার ধুলোবালির কণাটা যে আমরা মানে খালি চোখে দেখতে পাই না, ওইটার পরিমাণটা কমে আসবে, ফলের গুণগত মানটাও ভালো থাকবে। এই ফলগুলো খেলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। প্রিয় দর্শক, কাঁচা বাজারের ফলমূল ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা বিক্রেতাদের ভাবনাটা কি তা আমরা জেনে নিলাম। মহাখালী ফলের বাজার থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম, নিরাপদ খাদ্য সুস্থ জীবন, এশিয়ান টিভি, ঢাকা। ডক্টর মেহেদি মাসুদ, আমরা ভিডিওর একজন ক্রেতা বলছিলেন যে ফলগুলো চকচকে দেখে উনি কিনেন, তারপর বাসায় যেয়ে ভিজিয়ে রাখেন, বাচ্চাকে খাওয়ান, তারপরে উনি কিন্তু শঙ্কিত যে এটাতে মেডিসিন লাগানো থাকে। আপনি একজন ফল বিশেষজ্ঞ হিসাবে আপনি কি তাই মনে করেন যে ফল এবং ফলমূল কেনার সময় আসলে ক্রেতাকে সচেতন থাকা কেন জরুরি, এবং নিরাপদ ফল কেনার ক্ষেত্রে ক্রেতার করণীয় বা কী কী একটু যদি আপনি বলতেন। ধন্যবাদ। ভালো একটা প্রশ্ন করেছেন যে আসলে ফল কিনে আমরা ঠকছি না লাভবান হচ্ছি। এখানে ক্রেতা এবং বিক্রেতা, ক্রেতা যখন ফল কিনবেন তখন দেখবেন, প্রথমেই দেখবেন ফলের আকারটা কী। ফলের আকার যদি দেখা যায়, যেমন মালটা কেনার সময় দেখলাম বিক্রি হচ্ছে দোকানে, এখন মালটার সময়, মালটা কেনার সময় দেখবেন যে বোটার কাছে যদি কুচকানো থাকে তাহলে মনে করতে হবে এটা পরিপক্ক হয়নি, আর যদি বোটার কাছে কুচকানো না থাকে তাহলে এটা ভালো। কালারটা যখন খুব ডিপ গ্রিন, এটা যখন একটু হালকা অন্যভাবে বা একটু ইয়েলোইশ আকারে আসে, কারণ আমাদের মালটা তো অত ভালো হয় না, গ্রিনিশ থেকে যায়, কিন্তু তার মধ্যেও একটা ফেড আকারে আসে, মানে কাঁচা এবং পাকার মধ্যে একটা পার্থক্য আছে, এটা দেখে বোঝা যাবে। যেমন তরমুজ দেখবেন যে একটা তরমুজ যখন হাতে নেবেন ভারী কেনা, ভারী থাকলে তারপরে একটা ভাঙা কলস দেখুন চাপ দিলে ঢ্যাপ ঢ্যাপ করে,
তরমুজের ভিতরে যদি খারাপ থাকে এরকম চাপ দিলে থাপ্পড় দিলে ওর ভিতরে কিন্তু ঢ্যাপ ঢ্যাপ করবে, কিন্তু যদি স্টোনি একটা শব্দ আসে তখন মনে করতে হবে তরমুজটা ভালো। ঠিক একইভাবে কলা যদি কাঁচা কলা কেউ যদি পাকা কলার সংমিশ্রণে রেখে কাঁচা কলাও পেকে যায়, কিন্তু পরিপক্ক না হলে আমি বলবো যে চাষি ভাইদেরও বিক্রি করা উচিত না। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে কলার যে শিরা আছে উপর দিয়ে রিব বলি, এই রিবগুলো ঠিক মিলিয়ে গেছে কিনা, এই যদি মিলিয়ে যায় তাহলে মনে করতে হবে এটা পরিপক্ক। এই জন্য কেনার সময় আমাদের যে কনজিউমার ভাইরা ওনারাই ঠিক করতে পারেন। ওনারা যদি এই রিব দেখা যায় এই কলাগুলো না কেনেন, পরবর্তীতে দেখা যাবে যে পরিপক্ক কলাই বাজারে বিক্রি হচ্ছে, এবং পরিপক্ক কলার স্বাদ এবং কালার এটা দুটোই সুন্দর। এই জন্য আমরা আকার, তারপরে তার পরিপক্কতা এবং তার খুব বেশি চকচকে হলে না কেনাই ভালো। কারণ অনেক সময় তেল মালিশ চকচক করে, যেমন মালটাই। এরকম প্রতারণার হাত থেকে আমি বিক্রেতা ভাইদেরকে বলবো যে আপনারাও এরকম মানুষকে চিট করবেন না। আবার যারা ক্রেতা যদি এরকম না কেনেন তাহলেও তারা আর মিশাতে পারবেন। ধন্যবাদ ডক্টর মেহেদী মাসুদ। জনাব জিএম রেজা সুমন, আপনারা বহুদিন ধরে কাঁচাবাজারে ফলমূল এবং সবজির উপর কাজ করে যাচ্ছেন। আমরা ভিডিওতে দেখলাম যে একজন বলছিলেন যে কাঁচাবাজারের ফলমূল রাখার জায়গাটা নিরাপদ হওয়া খুবই জরুরি। আপনার কাছে জানতে চাই যে কাঁচাবাজারে ফলমূলের নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি, এবং স্বাস্থ্যসম্মত কাঁচাবাজার তৈরি করার ক্ষেত্রে কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? জি, চমৎকার। আসলে এটা আমাদের যে কাঁচা বাজারে কাজ করার যে অভিজ্ঞতা, সেখান থেকে যদি আমরা শুরু থেকে বলি, যে ফলমূলে যে সবাই বলছে যে ফলমূল কেনার যে এবং খাওয়ারের প্রবণতা, এটা আসলে আমাদের মানুষের কি একটা হেলদি চয়েস হিসেবে আমরা বিবেচনা করি। কিন্তু এই যে ফলটা যে খাচ্ছি, এই ফলটা আসলে কতটুকু নিরাপদ? স্যার যে বললেন যে বিভিন্ন ধরনের উপাদান যেটা চকচক করছে, হয়তো দেখতে ভালো লাগতেছে, কিন্তু এই ফলমূল খেয়েও কিন্তু আমাদের ভিতরে কি হচ্ছে, যদি অনিরাপদ ফলটা আমরা খাই তাহলে আমাদের ভিতরে কি হয়, দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস হয়ে যায়। আমাদের ক্যান্সার থেকে শুরু করে অনেক ধরনের রোগ ব্যাধি আমরা আক্রান্ত হতে পারি। বিশেষ করে শিশু এবং মায়েদের ক্ষেত্রে এই ঝুঁকিটা বেশি থাকে। কাঁচা বাজার একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। আপনি জানেন যে আমরা একটা গবেষণায় দেখেছি যে শুধু ঢাকা শহরেরই প্রায় 85% পরিবার তারা দৈনন্দিন যে তাদের ফলমূল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে সবজি, শাকসবজি, মাছ, মাংসের জন্য কাঁচা বাজারের উপর নির্ভরশীল। কারণ কি? কারণ তারা ভাবে যে এই কাঁচা বাজারে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো খুব সতেজ থাকে, নিরাপদ থাকে, এবং কম, যদি অপেক্ষাকৃত কম মূল্যে তারা কিন্তু এটা পায়। কারণ আমাদের এখানে সুপার শপে যদি যান আপনি, সেখানের তুলনায় এখানে কিন্তু অনেক ধরনের মানে খুব তাজা এবং সবজি পাচ্ছেন, ফলমূলও পাচ্ছেন। কিন্তু এই ফলটা কিন্তু আপনার যদি রাসায়নিক উপাদান মেলানো হয়, এবং এখানে যদি বিভিন্ন ধরনের ধুলাবালি, যদি ময়লা এবং অনিরাপদ পানি, যেটা বলছি অস্বাস্থ্যকর পানি, যেটা কাঁচা বাজারে খুব তীব্র আকারে আমরা পর্যবেক্ষণ করেছি। তো একটা স্বাস্থ্যসম্মত বাজার যদি কাঁচা বাজার তৈরি করতে হয়, সেক্ষেত্রে আসলে পুরো বাজারের যে কাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার আমরা বলি, এই ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট করা খুব জরুরি। যে বাজারটাকে দেখালো সেটাকে আমরা অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচারের উপর ফোকাস করেছি, এবং বাজারটাকে অনেক বেশি স্বাস্থ্যসম্মত করার ক্ষেত্রে এই বিভিন্ন ধরনের উদ্যোগ আমরা নিয়েছি। ধন্যবাদ জনাব জিএম রেজা সুমন। একটা মেহেদী মাসুদ, আপনার কাছে আবারও আসতে চাই যে সাধারণ ভোক্তাদের মাঝে একটা খুবই কমন ধারণা যে ফল পাকাতে ক্ষতিকর রাসায়নিক, তারপরে কার্বাইড অথবা ফরমালিন মেশানো হয়। এই বিষয়টা আসলে কতটুকু বিজ্ঞানসম্মত বা বাস্তবিক, অথবা সাধারণ মানুষ বা কনজিউমার যারা, এটা তারা বুঝবেই বা কীভাবে? আপনি একজন বিশেষজ্ঞ হিসাবে কী মনে করেন? ধন্যবাদ। আসলে এই ফলে কোনো কিছু মিশিয়ে বিক্রি করে কিনা বা পাকানোর জন্য মেশাই কিনা, এটা বোঝার আগে বোঝা উচিত যে আমাদের ফল পাকে কিভাবে। একটা ফল যখন পরিপক্ক হয়, ওর ভিতরে ইথিলিন গ্যাস তৈরি হয় ন্যাচারালি। এই ইথিলিন গ্যাস যখন তৈরি হয় তখন ওটা পাকা শুরু করে, অর্থাৎ ওর ভিতরে কেমিক্যাল চেঞ্জ হয়। এই কারণে সাধারণত ফল দুই রকম, একটা হচ্ছে ক্লাইমেট্রিক, যেমন আমাদের বলা হয় যে আম, কলা, আবার নন ক্লাইমেট্রিক, যেমন আমাদের আনারস বা সাইট্রাস। এখন ক্লাইমেট্রিক যে সমস্ত ফলগুলো আছে সেগুলো পরিপক্ক হলে ওর ভিতরে কেমিক্যাল রিয়াকশান হয়ে আপনার সুগার থেকে ইথাইল অ্যালকোহল তৈরি হয়, আর ইথাইল অ্যালকোহলটাই কিন্তু বলা হয় ইথিলিন। এখন এই যে ইথিলিন প্রোডাকশন যদি না হতো নিজে থেকে, কোনো দিন ফল পাকতো না। এখন এই যে ফল পাকানোর জন্য কেউ যদি রেকমেন্ডেড ডোজে যদি ইথিলিন ব্যবহার করে, যেমন সারা পৃথিবীতে কোনো কলা এমনি এমনি পাকে না। পৃথিবীর সমস্ত কলা তারা ইথিলিন চেম্বারে পাকায় বা রাইপেনিং চেম্বারে পাকায়, কারণ
কন্টিনিউয়াস একটা ফ্লো এবং মার্কেটের ডিমান্ড অনুযায়ী কেউ হয়তো 1 লক্ষ কলা এক রাতে পাকায়, কেউ 2 লক্ষ কলা পাকায়, এইভাবে মার্কেটিং চেনটা তারা ধরে রাখে। এই জন্য রিকমেন্ডেড যেমন 500 ppm ব্যবহার করে কেউ যদি ইথিলিন চেম্বারে কলা পাকায়, এইভাবে পাকানো উচিত। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স ইন এগ্রিকালচার। কিন্তু আমাদের দেশে বলা হয় আমে ফরমালিন ব্যবহার করে, এটা ঠিক না। আমে কেউ ফরমালিন ব্যবহার করে না, আমাদের দেশে কেউ ফরমালিন ব্যবহার করে না। ওকে, ধন্যবাদ। আরেকটা জিনিস যে আমরা অনেক সময় দেখি যে সুপার শপ, আগোরা বা স্বপ্নবনাতে অনেক সময় ফলের সিজনে মার্ক করা থাকে যে এটা সেফ, নিরাপদ, এই ধরনের যে লেবেলিংগুলো দেওয়া থাকে, এটা আসলে একজন সাধারণ কনজিউমার কিভাবে বুঝবে যে আসলে এই লেবেল মানে এটা নিরাপদ ফল? আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই জিনিসটাই করার আমাদের সরকার চেষ্টা করছে যে ফলগুলোকে কিভাবে নিরাপদ রাখা যায় এবং কনজিউমারদের কীভাবে আস্থা বাড়ানো যায়। এই জন্য সেখানে যদি একটা ট্যাগ ব্যবহার করা হয় যে এই ফলটা কোথায় তৈরি, এর ট্রেসিবিলিটি কী, অর্থাৎ কি কি জিনিস ব্যবহার করে এটা তৈরি হয়েছে, অর্থাৎ কতবার কীটনাশক ব্যবহার, কি সার ব্যবহার করা হয়েছে, কি ব্যাগিং করা হয়েছে কিনা। যেমন আমাদের পেয়ারা ব্যাগিং করে করা হয়, এই জন্য আমাদের পেয়ারা এখন 100% ওটা নিরাপদ। আবার আম যেটা হলুদ বাজারে পাওয়া যাচ্ছে, এটাও ব্যাগিং করে তৈরি হয়। তা আমি বলবো যে সমস্ত ব্যাগের মধ্যে তৈরি হয় এগুলো নিরাপদ। ধন্যবাদ আপনাকে। জনাব GM রাজা সামন, আপনার কাছে আবারও আসতে চাই যে কাঁচাবাজারি ফলমূল সহ অন্যান্য খাদ্য বিক্রয়ের ক্ষেত্রে আসলে বিক্রেতা এবং বাজার কমিটি কী ধরনের ভূমিকা নিতে পারে একটা স্বাস্থ্যসম্মত বাজার তৈরি করতে? এখানে আসলে বলবো যে আমি বাজার কমিটি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আসলে যেসব বাজারে কাজ করেছি সেখানে দেখেছি বাজার কমিটি তারা হচ্ছে কি করে, সচেতনতার জন্য বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস কার্যক্রম করছে তার বিক্রেতাদেরকে সচেতন করার জন্য। এবং আমরা যখন কাজ করেছি আমরা দেখলাম যে এখানে কিছু CCTV ক্যামেরা আমরা সেট আপ করে দিয়েছি। আমরা পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম যেটা মার্কেটে, যে ওই একটা জায়গা থেকে দেখে তারা মনিটরিং করতে পারবে যে কোনো বিক্রেতা কোনো ধরনের অনিরাপদ খাবার বিক্রি করছে কিনা। এছাড়া আমরা কিন্তু কাজ করেছি যে বিক্রেতারা কিন্তু তারা চায়, তাদের কাঠামোগত যে বিষয়টা স্যার যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ, ডিজিটাল ট্রেসিবিলিটিতে থাকলে এবং কোনো যদি QR কোড আমরা ব্যবহার করতে পারি তাহলে ক্রেতারা কিন্তু সহজেই সেটা আইডেন্টিফাই করতে পারবে। সো বাজার কমিটি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিক্রেতারা কিন্তু তারা সচেতন এবং তারা চায় যে ভালো জিনিসটাই কাস্টমারকে দেওয়ার জন্য। এটা হয়তো আমাদের সবার জন্যই উপকার। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ GM রাজা, অনেক সুন্দর বলেছেন। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। নারিশ পোল্ট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য। এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা। উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা। প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার। নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে, তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড, যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান। দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের ওপর নির্ভরশীল, কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ। নারিশ, পুষ্টির প্রতিশ্রুতি, নিরাপত্তার আস্থা। 60 না 60 বেচলে আমার খরচ উঠবে না। তাই যা বাড়িতে নিয়ে বসা। অনন্দনারি আদা কি বাড়িতে বসাইছো? আমি তো সকাল সকাল আদা রাজধানীতে পাঠাই দিছি, ঘরে বসেই বিক্রি করি। কেমনে কি? এগ্রিগেট অ্যাপ দিয়া অ্যাকাউন্ট খোলা যত সহজ, চালানো ঠিক ততটাই সহজ। বাজারের বিক্রি থেকে শুরু করে ক্ষেতের যে কোনো সমস্যায় পাই আমি ফ্রি কাউন্সিলিং। কই যাও 70 মনে রাখ। আমি এখন এগ্রিগেট অ্যাপে বিক্রি করব। হাজারো কৃষকের মতো এগ্রিগেট অ্যাপ ব্যবহার করে হয়ে যান স্মার্ট কৃষক। এগ্রিগেট, বাজার কৃষকের আঙিনায়। নারিশ পোল্ট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য। এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা। উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা। প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার। নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে, তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড, যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান। দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের ওপর নির্ভরশীল, কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ। নারিশ, পুষ্টির প্রতিশ্রুতি, নিরাপত্তার আস্থা।
বিরতির পর আবারও আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর অ্যাভন এনিম্যাল হেলথ। শুধু দর্শক, বরাবরের মতো এবারও আপনাদের জন্য স্ক্রিনে রয়েছে একটি কুইজ দেওয়া রয়েছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কুইজটির সঠিক উত্তর আগামী বুধবারের মধ্যে পাঠিয়ে দিন। সঠিক উত্তর দাদাদের মধ্য থেকে সেরা 3 জন পাবেন আকর্ষণীয় পুরস্কার। হ্যাঁ, ডক্টর মেহেদি মাসুদ, আবারও আপনার কাছে আসতে চাই। এবার একটা জিনিস আসলে আমরা জানতে চাই যে ফল সংরক্ষণ এবং পরিবহনের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়, সেক্ষেত্রে আসলে ফলের পুষ্টিমান এবং নিরাপত্তা কতটুকু নষ্ট হয় বা কীভাবে নষ্ট হতে পারে? হ্যাঁ, ভালো বলেছেন। আসলে ফল পরিবহনের আগে ফল যে হারভেস্ট করা হয়, যেমন আম হারভেস্ট গাছ থেকে করতে হবে এবং বোটা সহ করে উপুর করে রেখে তারপরে এটা পরিবহনের জন্য যে কার্টুন সেটা ব্যবহার করতে হবে। পরিবহনে যদি ধাক্কা লাগে একটা ফলের সঙ্গে আর একটা ফলে লাগলে হয়তো বাহ্যিক দেখা যাচ্ছে যে এটা ঠিক আছে, কিন্তু ভিতরে মাইক্রো ইনজুরি হয়। আর যেখানে মাইক্রো ইনজুরি হয় সেখানেই কিন্তু কোনো রোগ জীবাণু এবং একটা সোর্স অফ ইনফেকশন শুরু হয়। এই জন্য পরিবহনের ক্ষেত্রে আমাদের সতর্কতা থাকতে হবে। সতর্ক এমনভাবে থাকতে হবে যেন এর ওয়েট লস না হয়, ব্যাগিংটা ভালো থাকে এবং কার্টুনটা এমনভাবে সাজানো থাকে এবং একই ট্রাকে বা একই কন্টেনারে যেন খুব বেশি ওভারলোড না আমরা না করি। এবং ভালো রাস্তায় আস্তে আস্তে ট্রাক ড্রাইভারকে বলতে হবে যেন সব ফলগুলো মানে ছোট, মানে যেমন পোলট্রি বাচ্চা ক্যারি করে ওইভাবে ক্যারি করে দোকান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। আর যখন ট্রাক থেকে আনলোড হবে সেখানে একইভাবে সেখানে হ্যান্ডলিং করতে হবে ভালো করে, এবং যেন যদি কোনো ফল নষ্ট হয় একসঙ্গে যেন মিশ্রিত অবস্থায় আমরা দোকানে না পাঠাই। সেখানে আলাদা নষ্ট ফলগুলো আলাদা, ভালো ফলগুলো সর্টিং করে তারপরে দোকানে ব্যবহার মানে বিক্রির জন্য রাখতে হবে। দোকানে বিক্রির জন্য রাখার সময়ও যেন আমরা মানে ওজনে না কমায় ফাঁকি দিই এবং আমরা কনজিউমারদের যেন আস্থা বলি যে হ্যাঁ এখানে কোনো কিছু মেশানো হয়নি, আপনারা নিরাপদ এটা গ্রহণ করতে পারেন। আচ্ছা, এই যে সংরক্ষণ বা পরিবহনে তাপমাত্রার বিষয়টা আসলে তাপমাত্রা এখন আমাদের তো কুল চেম্বার বা ফ্রিজিং ভ্যান ওইভাবে ক্যারি করা তো সম্ভব না, কারণ আমাদের অনেক দোকানেও ওইভাবে টেম্পারেচার মেনটেন করা হয় না, বিশেষ করে ফলের দোকানে। এজন্য আমাদের নর্মাল টেম্পারেচারে যেটা আছে, যেহেতু ট্রপিক্যাল কান্ট্রি, আমাদের ফলগুলো আমাদের দেশেই তৈরি, এই জন্য নষ্ট হবে না যদি আমরা ঠিকমতো আপনার পোস্ট হারভেস্ট প্রসেসিংটা করি। পোস্ট হারভেস্ট প্রসেসিং কি, ফলগুলো যখন আমরা কার্টুনে ভরবো তখন যদি একটা পরিষ্কার পানি অর্থাৎ আয়োনাইজড ওয়াটার দিয়ে যদি আমরা সুন্দর করে এটা ধুয়ে নিই, তাহলে এই যে তার চকচকে ভাবটা, মানে একদম গার্ডেন ফ্রেশ যে ভাবটা, সেটা কিন্তু দোকান পর্যন্ত বজায় থাকবে। ধন্যবাদ। আর আবারও আপনার কাছে জানতে চাই যে এই তো ফলটা ধরে নিয়ে আসলো, এত কষ্ট করে ধুয়ে ঝরিয়ে দিয়ে নিয়ে আসলো, এরপরে আসলে বিক্রেতার কাছে যখন আসলো তখন আসলে একজন বিক্রেতার কী করণীয়, এবং বিক্রেতা যদি সে আনএথিক্যাল কিছু করে, এটার জন্য আসলে আমাদের এখন কোনো বিদ্যমান কোনো আইন বা নীতি আছে কিনা? মোট কথা যে ফল বিক্রির সময় আসলে বিক্রেতার কী করণীয়? আসলে এই যে কার্বাইড বা ফরমালিন মেশায়, এটা আমরা তো অনেক দেখেছি এবং ফলের উপরে গত 15 বছর ধরে আছি। আমি কাউকে দেখিনি যে ফলে ফরমালিন বা কার্বাইড মিশাতে, কারণ এই কার্বাইড বা ফরমালিন কিনতে তো পয়সা লাগবে, আর ওইটা সংরক্ষণ করার জন্য এটা মেশানোর তো দরকার নেই। আর যেটা আমাদের ব্যবহার করে আমাদের কৃষি অফিসের মাধ্যমে পরামর্শ নিয়ে, সেটা হচ্ছে ইথিলিন বা ইথরেল, যেটা রাইপেনিংয়ে সাহায্য করে। আমি তো বললাম যেটা 500 ppm কেউ যদি ব্যবহার করে এটা কোনো দোষের না, এটা এইভাবেই পাকানোর নিয়ম। আরেকটা হচ্ছে ফলের দোকানদার কখনোই ওজনে কম দেবেন না। আর মানে কনজিউমারদের আস্থা অর্জন করার জন্য ওনারা পারিপার্শ্বিক, যেমন অনেকে পেঁপে বিক্রি করার আগে দেখেছি যে পানিতে ধুয়ে নেয়, এই পানিটা খারাপ। আর এই পানিটাই একটু ওই যে বেশি মিষ্টি, চিনির চেয়ে 500 গুণ বেশি মিষ্টি স্যাকারিন, ওই স্যাকারিন একটু দিয়ে দেয় কয়েক ফোঁটা, এখন মিঠিয়ে নিলেই ওই পেঁপে কেটে দেয়, মনে হয় গুড়ির মতো মিষ্টি। আসলে আমি যারা বিক্রেতা ভাই তাদেরকে বলবো কোনো অবস্থাতেই পেঁপে বা কোনো সিরিঞ্জ দিয়ে বা তরমুজ এর ভিতরে স্যাকারিন মিশ্রিত পানি যেন না মেশায়। ধন্যবাদ।
আসলে এই যে একটু আপনি বললেন যে আসলে সিরিঞ্জ, আসলে কি আমরা যখন তরমুজ খাই তখন অনেকে বলে যে এটা ভিতরে সিরিঞ্জ দিয়ে মিষ্টি ঢুকানো হয়েছে, অথবা যখন আমরা ড্রাগন ফ্রুট খাই যে এটাতে রং দেওয়া হয়েছে। আপনি তো অনেক বছর ধরে আসলে ফলমূল নিয়ে একটা প্রজেক্টেই আপনি পরিচালনা করেছেন অনেক বছর, আপনার কি মনে হয় যে এটা কি পসিবল? না, আমি হাজারে একজন এরকম করে, হাজারে একজন, শতকরায় আসবে না, যারা উইকেন্ড একটু বেশি মানে হঠাৎ করে ম্যাজিকের মতো পয়সা ইনকাম করতে যায়। কিন্তু সচরাচর কেউ কিন্তু কার্বাইড বা কেউ কিন্তু ফরমালিন মেশায় না একটা 100%। আমি কনজিউমার মানে ইয়েতে ভোক্তাদের বলবো যে নিশ্চিন্তে খাবেন। ধন্যবাদ আপনাকে। জনাব জিএম রেজা সুমন, আপনার কাছে আবার আসতে চাই যে আপনি জানেন যে কাঁচা বাজারে যে ফল রাখার যে জায়গাটা, আমাদের একজন কনজিউমার কিন্তু বলতেছিলেন যে আসলে রাস্তার ধারে ফলটা না রেখে যদি আমরা ভিতরে রাখি, তাহলে সেই ক্ষেত্রে আসলে কাঁচা বাজারে ফল রাখার স্থানটা ছায়া বা পরিচ্ছন্নতা রক্ষার ব্যাপারে আসলে বাজার কর্তৃপক্ষের ভূমিকাটা কী হওয়া উচিত? চমৎকারভাবে উনি যে একজন ক্রেতা উনি বললেন যে এটা আসলে আমরা বাজারে যখন কাজ করতে গিয়েছি তখনও দেখেছি। আপনি জানেন, আমি যেটা প্রথমেই বললাম যে বাজারটা এমন যে এখানে যেহেতু অনেক বেশি লোকের সমাগম হয় এবং এখানে কিন্তু ঝুঁকিটাও বেশি থাকে, যেটাকে আমরা ফুড কন্টামিনেশন বলছি, যে আর কি একটা খাবারের সাথে আরেকটা খাবারে, যেমন মাছ মাংস আলাদা করে কোনো সেপারেশন নাই, ফল ফুল এগুলোরও কিন্তু আলাদা কোনো সেপারেশন নাই, রাস্তার ধারে যেখানে জায়গা পাচ্ছে সেখানে। সেটা আসলে বাজার কর্তৃপক্ষকে আমরা বিভিন্নভাবে উত্তেজিত করছি। শুধু বাজার কর্তৃপক্ষ, আপনি জানেন যে আমাদের ঢাকাতে যে সিটি কর্পোরেশনের যে মার্কেটগুলো আছে এগুলো অথরিটি সিটি কর্পোরেশনের সাথেও এই কাজটা আমরা সমন্বিতভাবে করার চেষ্টা করেছি। আমরা যখন বাজারের ইনফ্রাস্ট্রাকচারটা রিভিউ করেছি তখন দেখেছি যে এখানে অনেক কিছু ঘাটতি আছে, যে ফলের উপরে যে পানিটা দেওয়া হচ্ছে, বাজারে তো নিরাপদ পানিরই ব্যবস্থা নেই, যেটা স্যার বললেন যে বারবার হয়তো পানি ছিটাচ্ছে কিন্তু পানিটা নিরাপদ না। এই নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে, হ্যান্ড ওয়াশিংয়ের ব্যবস্থা করা হয়েছে, বাজারে যে ড্রেনেজ সিস্টেমটা সেটা আপগ্রেড করা হয়েছে, এবং পচা ফল যেগুলো ফেলবে সেগুলোর জন্য কিন্তু ডাস্টবিন দেওয়া হয়েছে। সো বিভিন্ন ধরনের উদ্যোগগুলো এগুলো কিন্তু বাজার কমিটির মাধ্যমে আমরা কাজটা কমপ্লিট করতে পেরেছি, এবং সেখানে দেখেছি যে ক্রেতারা তারা নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করছে, বিশেষ করে মহিলা ক্রেতা যারা এই বাজারে আসেন, কারণ বাজারের পরিবেশটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কাঁচা বাজারে কিন্তু সে কেউ হঠাৎ করে ঢুকতে চায় না, আমরা নিজেরা অনেক সময় মনে করি না কাঁচা বাজারে গেলে একটা ঝুঁকি থাকে। আমরা কিন্তু এই জায়গাটায় বলবো বারবারই যে ফলমূলগুলোকে আলাদা একটা জায়গায়, তাদের স্পেসিফিক জন্য নির্দিষ্ট জায়গায় একটা, স্যার যেটা বললেন, একটা সুন্দর পরিবেশের ভিতরে যদি দেওয়া হয় তাহলে সেটা বিক্রেতাদের জন্য যেমন উপকার, ক্রেতারাও কিন্তু কিনতে স্বচ্ছন্দ্য বোধ করবে। এই ক্ষেত্রে বাজার কমিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর মেহেদি মাসুদ, আপনার কাছে আবারও আসতে চাই যে এই যে আমরা এতক্ষণ কথা বললাম যে একটা নিরাপদ ফল কিভাবে কনজিউমার পেতে পারে, অথবা ক্রেতা বিক্রেতার কী করণীয়, আপনি অনেক দিন ধরেই আসলে এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করে যাচ্ছেন এই ফলের উপরেই। আমার একটা কথা জানার ইচ্ছে যে এই যে কাঁচা বাজারে একটা নিরাপদ ফল পেতে গেলে সকল স্টেক হোল্ডারদের আসলে ভূমিকাটা কী? আমি সরকারি বলি, বেসরকারি বলি, উদ্যোক্তা যারা তারা বলি, ক্রেতা বিক্রেতা বা ভোক্তা সংগঠন যারা আছে আর কি, সকলের মাল্টি স্টেক হোল্ডার ভূমিকাটা কী হওয়া উচিত? ভূমিকা হওয়া উচিত হচ্ছে যারা ফল প্রোডাকশন করে তারা কৃষি বিভাগ তো প্রশিক্ষণ দিচ্ছে, এখন যারা বিক্রয় করে তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তাহলে যারা বিক্রয় করে তাদের যদি আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, এবং কিভাবে ফলগুলোকে বেশি দিন মানে কোনো কিছু না মিশিয়ে রাখা যায় এবং কোনো ক্ষতিকর অবস্থায় না এনে এই ফলগুলো আমরা মানে ভোক্তাদের কাছে পৌঁছাতে পারি, সেই বিষয়ে ভালো আমরা প্রশিক্ষণ দিতে পারি। আর একটা হচ্ছে যে যেটা বললেন যে মার্কেটিং ডিপার্টমেন্ট যেটা করছে যে বাজারের পরিচ্ছন্নতা করা, তারপরে ওয়েস্ট প্রোডাক্টগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফেলা, এবং সেই ওয়েস্ট ম্যানেজমেন্ট বাংলাদেশে নাই। এই পর্যায়ে আমাদের আসতে হবে, কারণ আমাদের যে লক্ষ লক্ষ টন ওয়েস্ট হচ্ছে এই যে সবজি এবং ফলমূল থেকে, সেইগুলোকে কালেকশন করে সেইটাকে রিসাইকেল করে আমরা কিভাবে শুধু গ্যাস না, সেখান থেকে আমরা ম্যানিউর তৈরি করতে পারি, কম্পোস্ট তৈরি করতে পারি, এই ব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। নয়তো এই যে ওখান থেকে মিথেন গ্যাস তৈরি হয়ে বাতাসে গ্রিনহাউস গ্যাস তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে পরিবেশকে নষ্ট করছে, এইগুলোকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি। অর্থাৎ এই পরিত্যক্ত যে পরিমাণ, আমরা বলি যে 35 থেকে 40% ফল নষ্ট হয়, এই নষ্ট ফলগুলোকেই আমরা কিভাবে রিসাইকেল করে আমাদের কাজে লাগাতে পারি, এই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। জনাব জিএম রেজা সুমন, আপনার কাছে একই প্রশ্ন আমার, যে আসলে একটা স্বাস্থ্যসম্মত কাঁচা বাজার তৈরিতে অংশীজনদের ভূমিকা কী হওয়া উচিত, সেটা সরকার, বেসরকারি, আপনাদের মতো যারা
আর্থিক সহায়তা সংস্থা রয়েছে, ভোক্তা সংগঠনগুলো রয়েছে, সবাই মিলে আসলে কীভাবে আমরা একটা নিরাপদ কাঁচা বাজার তৈরি করতে পারি ফল মূলের জন্য? আমি এক্ষেত্রে একটা কথাই বলবো যে আমাদের অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাকে আরেকটু সবার ভিতর থেকেই আসতে হবে এটা, কারণ এখানে কর্তৃপক্ষ আছে, এখানে যেমন সিটি কর্পোরেশন আছে, বাংলাদেশ ফুড সেফটি অথরিটি আছে আপনি জানেন, তারপরে বাজার কমিটি আছে, ক্রেতা আছে, বিক্রেতা আছে, সমন্বিতভাবে সবাই মিলে যদি একসাথে এইটা বসায়, আমরা এরকম অনেকগুলো মিটিং আয়োজন করেছিলাম। বাট এটা বলবো যে এই বাজারগুলোকে কিন্তু কাঁচা বাজার যেহেতু প্রতিদিন মানুষের, এখানে সবার সম্মিলিত অংশগ্রহণ এবং শুধুমাত্র মোবাইল কোড অথবা জরিমানা করে এই ব্যবস্থার কিন্তু উন্নয়ন করা যাবে না, এখানে অ্যাওয়ারনেসটা করতে হবে, নিজেদের সচেতন করতে হবে। শেষ প্রশ্ন একটু, যে আমরা আজকে যে বিষয়ভিত্তিক আলোচনাটা করতে চাই, আসলে একটা নিরাপদ ফল পেতে গেলে একজন ক্রেতা বা বিক্রেতার কী কী জিনিসগুলো আসলে বর্জন করা উচিত? অল্প করে একটু আপনি বলেন, তারপর আমি যেটা বলবো যে বাইরে যে অনেক সময় আমরা কম দামের এবং ধুলাবালির ভিতরে আছে কিন্তু দাম কম, এই দেখে যে আমরা ফলটা কিনবো, সেই ক্ষেত্রে সচেতন, চকচকে দেখলেই যে সেটাকে খুব ভালো ফল, এটাকে আমরা আসলে বর্জন করার চেষ্টা করবো। বিক্রেতারাকে বলবো যে এখানে আপনারা নিজে না খেলেও আপনার পরিবার কিন্তু কোনো না কোনো থেকে এই খাবারটা কিনে খাচ্ছে, ফলটা কিনে খাচ্ছে, তো সেই ক্ষেত্রে নিজেদের সচেতনতাটা অনেক বেশি দরকার। এই ক্ষেত্রে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে কেনার সময় এবং বিক্রি করার সময়, উভয় ক্ষেত্রে। ধন্যবাদ। হ্যাঁ, আমি বলবো যে ভোক্তাদের চেয়ে যারা বিক্রেতা তাদের গুরুত্ব বেশি, কারণ তাদের বাই এক্সপেরিয়েন্স তারা কিন্তু অনেক বোঝে যে কোনটা পরিপক্ক কোনটা পরিপক্ক না। তারা যদি যখন কেনার সময় পরিপক্ক ফলগুলোই তারা বিক্রির জন্য কেনে, তাহলে আর কোনো ভোক্তা ঠকবে না। আর যারা ক্রেতা ভাইদের বন্ধুদের বলবো যে আপনাদের চিনতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। যে কথাগুলো বলছিলাম, যেমন ড্রাগন ফল এখন বলে সকাল সন্ধ্যা ড্রাগন ফল, একদিকে সবুজ একদিকে লাল, তা আমরা সকাল সন্ধ্যা ড্রাগন ফল কিনবো না, আমরা সব দিকে সমান লাল এমন কিনবো। আবার সকাল সন্ধ্যা যেদিকে নিচের দিকে পড়ে, সূর্যের আলো যদি না দেয় সেদিকে সবুজ থাকতে পারে। তাহলে আমি একেবারে 1 কেজি বা আধা কেজি ওজনের ড্রাগন ফল না কিনে আমি কিনবো, ঠিক আছে, সব 1 পোয়া বা 200 গ্রামের ড্রাগন ফল কিনবো, সকল দিকে একই রকম। এইভাবে ক্রেতারাই কিন্তু বাজারটা ঠিক করে ফেলতে পারে যে কোনো ভেজাল বা কোনো কন্টামিনেশন। দর্শকদের উদ্দেশ্যে অল্প সময় একটু কিছু বলেন জনাব জিএম রেজা সুমন। না, আমি যেটা বলবো যে এখনো পর্যন্ত যেহেতু কাঁচা বাজারটা আমাদের কাছের জন্য সবচেয়ে সতেজ এবং আমাদের জন্য সাধ্যের ভিতরে আমরা এখানে বাজারটা করতে পারি, যারা বিক্রেতা আছেন তাদেরকেও বারবারই বলছি আমরা যে তারা ফলটা যেটা বিক্রি করবেন সেটার জন্য সবার কথা চিন্তা করে বিক্রি করেন। ক্রেতাদেরকে বলবো যে আপনারা দাম কম দেখে যে কোনো ফল কেনার ক্ষেত্রে আপনারা একটু সচেতন থাকবেন, এই বিষয়টা আমি বারবার বলবো যেখানে দামটা। আর আমি বলবো ক্রেতা ভাইদের, সেটা হচ্ছে আপনারা দেশি ফল বেশি কিনবেন, বিদেশি ফল বর্জন করবেন, কারণ বিদেশি ফলের পাতলা খোসা যেগুলো সেগুলো মোটেই খাবেন না। আর দেশি ফল আমাদের আমড়া, পেয়ারা, পেঁপে, কলা, জাম, লিচু, আম, কত ধরনের ভ্যারাইটি সব সময় আছে। এই দেশি ফল কেনা শুরু করলেই, দেশি ফল খাওয়া অভ্যেস করলেই আমাদের এই সমস্ত ঝামেলাটা থাকবে না। আবার 50-60 হাজার কোটি টাকার যে ফল আমদানি সেটাও আর করা লাগবে না। ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, গুজব, ভুল বা আংশিক কোনো ধারণা নয়, বরং সমাজের বাস্তব প্রেক্ষাপট এবং বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে দেশের মানুষকে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী অনুষ্ঠানে এই সময়ে অন্য কোনো বিষয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।